গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব কাঞ্চনমালা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, নিয়তি। বিদ্যাকাঠের জীবনমোহন চৌধুরী যশোহরের জনপ্রবল পরাক্রান্ত জমিদার। লোকে বলিত তার প্রবল প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। জীবনমোহন নিষ্ঠাবান হিন্দু ছিলেন। বঙ্গদেশের আর্য সমাজ নানা বিষয়ে তাহার নিকট ঋণী ছিল। তাহা ছাড়া ক্রিয়াকর্মে তাহার বড়ই ব্যয়বাহুল্য দেখা যাইত। জীবনমোহনের একমাত্র পুত্র প্রাণমোহন তাহার ঐকান্তিক যত্নে সুশিক্ষিত হইয়াছিলেন। যথাসময়ে তাহার বিবাহ দিয়া বৃদ্ধ জীবনমোহন পৌত্রমুখ দর্শনের আশায় ছিলেন, কিন্তু তাহার সে আশা পূর্ণ হয় নাই। হইবে না করিয়া প্রাণমোহনের পত্নী যখন একটি কন্যা প্রসব করিলেন, তখন তিনি যেন চাঁদ হাতে পাইলেন। আদর করিয়া পত্নীর নাম রাখিলেন মাধুরী। বৃদ্ধ বয়সে জীবনমোহন বিষয়কর্ম বড় একটা দেখিতেন না। সুশিক্ষিত পুত্রের হস্তে বিস্তৃত জমিদারির ভার অর্পণ করিয়া বৃদ্ধ নিশ্চিন্ত মনে পত্নীকে লইয়া জীবনযাপন করিতেন। মাধুরী তাহার নয়নের তারা হইয়া উঠিয়াছিল। মাধুরীর জন্য তাহার কাশীবাস করা হয় না। কেহ যদি বলিত যে বড়বাবুর একটি পুত্র সন্তান যদি হইত, তাহলে ভগবান কর্তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাহা হইলে তিনি তাড়াতাড়ি তাহার কথা চাপা দিয়া বলিতেন, ও কথা বলো না, একা মাধু আমার শতপুত্রের কাজ করিবে। মাধুরী সত্য সত্যই মাধুর্যময়ী হইয়া উঠিল। যে তাহাকে একবার দেখিত সে নয়ন ফিরাইয়া লইতে পারিত না। প্রতিদিন প্রভাতে মাধুরী যখন বৃদ্ধ পিতামহের হস্ত ধারণ করিয়া বিশাল পুষ্পোদ্যানে খেলিয়া বেড়াইত, তখন তাকে দেখিলে অপ্সরী বা দেবকন্যা বলিয়া ভ্রম হইত। জীবনমোহন দেশের বিখ্যাত বিখ্যাত জ্যোতিষগণের দ্বারা পত্রীর জন্মপত্রিকা প্রস্তুত করাইয়াছিলেন, কিন্তু কোনো বিশেষ কারণে তিনি সর্বদাই চিন্তিত ও অসন্তুষ্ট থাকিতেন। বিদ্যাকাঠি গ্রামে কোনো লোভে কোনো জ্যোতির্বিদ গ্রহাচর্য আসিলে তাহারা সমাদরের অবধি থাকিত না। এইরূপে মাধুরীর শত শত জন্মপত্রিকা প্রস্তুত হইয়াছিল। একবার বিক্রমপুর নিবাসী কৃষ্ণবর্ণ খর্বকায় এক ব্রাহ্মণ জন্মপত্রিকা প্রস্তুত না করিয়া চলিয়া গিয়াছিল। তখন মাধুরী পিতামহের পার্শ্বে বসিয়াছিল। ব্রাহ্মণ তখন সভাতলে বসিয়া কাগজ কলম লইয়া জন্মপত্রিকা করিতে লাগিল, কিন্তু কি দেখিয়া শিহরিয়া উঠিল, আর তখনই কাগজখানি ছিঁড়িয়া ফেলিল। তখন ত্রস্ত জীবনমোহন তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর পাইলেন না। বৃদ্ধ যখন অধীর হইয়া ধরিয়া পড়িলেন, তখন ব্রাহ্মণ বলিল, বাবু, নিয়তি কেহ খণ্ডাইতে পারে না। অর্থব্যয়ে শান্তি সস্তায়নে যদি লোকে নিয়তির হাত এড়াইতে পারিত, তাহা হলে জগতে দুঃখ শোক জড়া মৃত্যু থাকিত না। মর্মাহত হইয়া বৃদ্ধ বসিয়া পড়িলেন। ব্রাহ্মণ তখনও বলিতেছিলেন, শান্তি সস্তায়নের ব্যবস্থা আমাদের উদর পূরণের উপায়। গণনার যে ফল প্রত্যক্ষ করিয়াছি, তাহা অন্যথা হইবার নহে। আপনি বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ, অর্থের জন্য আপনার নিকট মিথ্যা বলিতে পারব না। এই কথা বলিয়া সে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইল। বিদায় পাথেয় প্রভৃতি বিস্তৃত হইয়া তৎক্ষণাৎ গ্রাম পরিত্যাগ করিল। তারপর সে কৃষ্ণকায় জ্যোতিষীকে বিদ্যাকাঠি গ্রামে কেহ দেখে নাই। জীবনমোহন তাহার অনেক অনুসন্ধান করিয়াছিলেন, কিন্তু বিশাল আর্যাবর্তের বক্ষাদেশে সে কোথায় লুকিয়াছিল তাহা কেহ সন্ধান করিয়া উঠিতে পারে নাই। মাধুরীর বয়স যত বাড়িতেছিল, জীবনমোহনের বিষণ্ণতাও তত বাড়িতেছিল। পুত্রের নিকটে মাধুরীর ভবিষ্যতের কোনো কথা বলিয়া বৃদ্ধের মনের তৃপ্তি হইত না, কারণ পুত্র নব্যতত্ত্বে দীক্ষিত, তিনি কুসংস্কারের সীমা অতিক্রম করিয়াছিলেন। মাধুরীর বিবাহের বয়স হইল। প্রমোদা সুন্দরীর ইচ্ছা ছিল যে অষ্টম বর্ষে গৌরীদানের ছলে একটি দরিদ্রের পুত্র ক্রয় করিয়া লালন পালন করেন।
কিন্তু জীবনমোহন তাহাতে অমত করিলেন। প্রমোদা সুন্দরী গৌরীদানে শ্বশুরের অমত দেখিয়া আশ্চর্যান্বিতা হইলেন, কারণ তিনি জানিতেন যে জীবনমোহন নিষ্ঠাবান হিন্দু। দেখিতে দেখিতে মাধুরী দ্বাদশ বর্ষে পদার্পণ করিল। তখন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া জীবনমোহন পত্রীর বিবাহের জন্য যত্নবান হইলেন। প্রাণমোহন কোনোদিনই মাধুরীর বিবাহের কথায় কর্ণপাত করেন নাই। তাহার বিশ্বাস 13 বর্ষ উত্তীর্ণ না হইলে কুমারীর বিবাহ হওয়া উচিত নহে। বঙ্গদেশের ব্রাহ্মণ সমাজে কর্তৃত্ব করিয়া কুলাচার্য গ্রহাচার্যগণের উদর পূরণ করাইয়া অবশেষে জীবনমোহন মাধুরীর বিবাহের সম্বন্ধ স্থির করিলেন। পাত্র কলিকাতা নিবাসী, ধনীর সন্তান, কলিকাতার একটি বিখ্যাত কলেজের ছাত্র, প্রিয়দর্শন এবং মিষ্টভাষী। বিবাহের সম্বন্ধ স্থির হইলে বৃদ্ধের মুখে হাসি দেখা গেল। যথাসময়ে মহাসমারোহে জীবনমোহন সৎপাত্রে পত্রীকে সমর্পণ করিয়া কৃতার্থ হইলেন। মাধুরীর 2টি অলঙ্কার বাড়িল, সীমান্তে সিঁদুর ও মস্তকে অবগুণ্ঠন। তখন কলিকাতা মহানগরীতে মহামারী দেখা দিয়েছে। প্রতি বৎসর শীতের শেষে গৃহে গৃহে ক্রন্দনের রোল উঠে গঙ্গা তীরে শবদাহের স্থানাভাব হয়। একদিন অকস্মাৎ বজ্রাঘাতের ন্যায় টেলিগ্রাম পাইয়া পিতা পুত্র কলিকাতায় চলিয়া আসিলেন, কিন্তু তাহারা আসিবার পূর্বেই সব শেষ হইয়া গিয়াছে। সমন একটি সুকুমার জীবনের সহিত মাধুরী জীবনের সকল সুখ হরণ করিয়া লইয়া গিয়াছে। পিতা পুত্রে মস্তকে হাত দিয়া বৈবাহিকের প্রাঙ্গণে বসিয়া পড়িলেন। তখন অন্তঃপুর হইতে পুত্র শোকাতুরা মাতা উন্মত্তার ন্যায় তাহাদিগকে গালি দিতেছিল। শুষ্ক মুখে মাধুরীর শ্বশুর বাড়ি পরিত্যাগ করিয়া জীবনমোহন ও প্রাণমোহন বাহিরে আসিলেন। বৃদ্ধ পুত্রকে জানাইলেন যে তিনি এখন আর দেশে ফিরিতে পারিবেন না, তীর্থ পর্যটনে বহির্গত হইবেন। ভগ্ন হৃদয়ে বিষণ্ণ বদনে গৃহে ফিরিয়া প্রাণমোহন একমাত্র কন্যার সর্বনাশের কথা প্রকাশ করিলেন। মাধুরী কিছুই বুঝিল না, কারণ সে বিবাহের সময় ব্যতীত অন্য সময় স্বামীকে দেখে নাই, স্বামীকে তাহা বুঝিতে শিখে নাই, স্বামীর অভাব কি তাহা অনুভব করে নাই। প্রমোদা সুন্দরী ভূতলে লুটাইয়া কাঁদিতেছিলেন, তাহা দেখিয়া কন্যাও কাঁদিতে বসিল। আর তাহার অশ্রুজল দেখিয়া বিদ্যাকাঠি গ্রামের কেহই অশ্রুজল রোধ করিতে পারিল না। জামাতার শোক প্রাণমোহনের বুকে বড় বাজিল। তিনি গম্ভীর প্রকৃতির লোক, তাহার আনন্দ বা শোক লোকে জানিতে পারিত না, তাহাকে সান্ত্বনা করিবারও কেহ ছিল না। চৌধুরীদিগের গৃহে প্রমোদা সুন্দরী গৃহিণী। প্রাণমোহনের মাতা বহু পূর্বে স্বর্গারোহণ করিয়াছিলেন। যেমন করিয়া সকলে দিন কাটিয়া থাকে, মাধুরীর দিনও তেমনি করিয়া কাটিতে লাগিল। ক্রমে মাধুরী বিবাহের কথা ও স্বামীর কথা ভুলিয়া গেল। মাধুরীর মাতা প্রাণ ধরিয়া তাহার অলঙ্কারগুলি খুলিতে পারেন নাই। কিশোরী কন্যাকে হিন্দু বিধবার জীবনব্রত অবলম্বন করাইতে পারেন নাই। তবু তাহাকে বিলক্ষণ লাঞ্ছনা ভোগ করিতে হইতেছিল। 1 বৎসরের অধিককাল তীর্থ পর্যটনে অতিবাহিত করিয়া জীবনমোহন যখন দেশে ফিরিলেন, তখন আগের ন্যায় হাসি মুখে শালঙ্কারা নববধূর মতো মাধুরী তাহাকে অভ্যর্থনা করিতে গেল। তাহার দাদাবাবু এতদিন তাহাকে কি করিয়া ভুলিয়াছিলেন তাহা সে তখনও বুঝিতে পারে নাই। যখন তাহাকে দেখিয়া জীবনমোহনের বিষণ্ণ মুখ আরও বিষণ্ণ হইয়া গেল, তখন মাধুরীর মুখ শুকাইয়া গেল। চির অভ্যস্ত অভ্যর্থনা ভুলিয়া গিয়া সে ধীরে ধীরে পিছাইয়া আসিল। গৃহে ফিরিয়া জীবনমোহন মাধুরীর বেশ পরিবর্তন ও ব্রহ্মচর্য শিক্ষা লইয়া বড়ই ব্যস্ত হইয়া পড়িলেন। মাধুরীর অঙ্গে সধবার চিহ্ন রাখার জন্য জীবনমোহন তিরস্কার করিলেন। মাধুরীর মাতা ভূমিশয্যা হইতে কাঁদিয়া কাঁদিয়া তার উত্তর দিয়াছিল। পুরোহিতের উপদেশ অনুসারে মাধুরী অলঙ্কার খুলিয়া ফেলিল, ললাটে সিঁদুর মুছিয়া ফেলিল, একবেলা হবিষ্যি ভোজন করা আরম্ভ করিল। 7 দিনের মধ্যে ফুলের মতো সুন্দর মাধুরী যেন শুকাইয়া উঠিল।
সে প্রথম প্রথম তাহা করিয়া বৃদ্ধ পিতামহকে বড়ই ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছিল। বিধবা হলে মাছ খাইতে নাই কেন, সাদা থান পড়িতে হয় কেন, স্বামী কে, ইত্যাদি সে সমস্ত প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর এখনো পর্যন্ত পায় নাই। সেইগুলি জিজ্ঞাসা করিয়া বৃদ্ধকে সেই বালিকা ব্যতিব্যস্ত করিয়া দিত। কন্যার পরিবর্তন দেখিয়া প্রমোদা সুন্দরী শয্যা গ্রহণ করিলেন। মাধুরীকে দেখিতে হইবে বলিয়া তিনি অন্তঃপুরে আসা ত্যাগ করিলেন। মাধুরী একে একে সব শিখিল, সব বুঝিল, এমনকি বাল্যসুলভ চপলতা পরিত্যাগ করিয়া সন্ন্যাসিনী হইল। জীবনমোহন মাধুরীর শিক্ষা শেষ করিয়া দিয়া তীর্থ ভ্রমণে চলিয়া গেলেন। মাধুরী বড় বিপদে পড়িল। একাকী তাহার দিন আর কাটে না। পিতামহের উপদেশ মতো যতক্ষণ সময় পাইত শাস্ত্র গ্রন্থ পড়িত। সংসারের কাজ তাহাকে বিশেষ কিছু করিতে হইত না। প্রমোদা সুন্দরী নিজেও কিছু দেখিতেন না, আত্মীয়গণ সমস্তই সম্পন্ন করিতেন। মাধুরী অত্যন্ত আগ্রহের সহিত পিতামহের প্রত্যাবর্তনের অপেক্ষায় রহিল। চৌধুরীদিগের অন্নে অনেক লোক প্রতিপালিত হইত। প্রাণমোহনের পিতা গ্রামে যে বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন, তাহার শিক্ষকবর্গ প্রাণমোহনের গৃহেই আশ্রয় পাইয়াছিলেন। বহুদিন পূর্বে জীবনমোহন এক অনাথ ব্রাহ্মণ সন্তানকে আশ্রয় দিয়াছিলেন। কান্তিচন্দ্র গ্রাম্য বিদ্যালয়ে শিক্ষালাভ করিয়া সেইখানেই শিক্ষক হইয়াছিল। জীবনমোহন অনেকবার তাহার বিবাহ দিয়া তাহাকে সংসারী করিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু পারেন নাই। কান্তি আত্মীয় স্বজন ও অর্থের অভাব জানাইয়া অব্যাহতি লাভ করিয়াছিল। প্রাণমোহনের ইচ্ছা ছিল যে মাধুরীর সহিত তাহার বিবাহ দিয়া তাহাকে পুত্ররূপে গ্রহণ করেন, কিন্তু জীবনমোহনের মতো না হওয়ায় তাহার আশা সফল হয় নাই। মাধুরী বিধবা হইবার পরে প্রাণমোহন সংকল্প করিয়াছিলেন যে কান্তির সহিত মাধুরীর পুনরায় বিবাহ দিবেন। জীবনমোহন দ্বিতীয়বার তীর্থ পর্যটনে নির্গত হইলে প্রাণমোহন একদিন স্ত্রী ও কন্যার নিকটে নিজের মনের ভাব জ্ঞাপন করিলেন। তাহা শুনিয়া প্রমোদা সুন্দরী পুনরায় ভূমিশয্যা গ্রহণ করিলেন। মাধুরী কাঁদিয়া বুক ভাসাইয়া দিল, কিছুতেই বিবাহ করিতে সম্মত হইল না। সে বলিল, পিতামহের নিকট শুনিয়াছে হিন্দুর কন্যার একবারের অধিক বিবাহ হয় না, সে কিরূপে দ্বিতীয়বার বিবাহ করিবে? প্রাণমোহন প্রথম দিন আর কিছু বলিলেন না, কিন্তু বারবার বলিয়াও যখন কন্যার মত করাইতে পারিলেন না, তখন ক্রুদ্ধ হইয়া বলিলেন যে মাধুরীকে বিবাহ করিতেই হইবে। সেই দিন হইতে মাধুরী অন্ধকার দেখিল, কথা গোপন রহিল না। ক্রমে গ্রামের লোক কানাঘোষা করিতে লাগিল। দেশে রাষ্ট্র হইয়া গেল প্রাণমোহন চৌধুরী বিধবা কন্যার বিবাহ দেবে। আত্মীয় স্বজন অনেকেই ধর্ম ভয় ও সমাজের ভয় দেখাইয়া প্রাণমোহনকে নিরস্ত করিবার চেষ্টা করিল, কিন্তু তিনি সে প্রকৃতির লোক ছিলেন না। তিনি বড় বেশি কথা কহিতেন না, কিন্তু কেহ তাহাকে সংকল্প হইতে বিচলিত করিতে পারিত না। কান্তি বিবাহের কথা শুনিয়া লজ্জায় মরিয়া গেল। প্রাণমোহন যখন তাহার নিকট বিবাহের প্রস্তাব উপস্থিত করিলেন, তখন সে কি উত্তর দিবে ভাবিয়া ঠিক করিতে পারিল না। নীরবে মুখ নত করিয়া রহিল। প্রাণমোহন ভাবিলেন বিবাহে তাহার সম্মতি আছে। তখন তিনি বিবাহের উদ্যোগে ব্যস্ত হইলেন। মাধুরী যখন বুঝিল যে পিতা তাহার বিবাহ দিতে স্থির প্রতিজ্ঞ হইয়াছেন, তখন আকুল হইয়া পিতামহকে সংবাদ দিবার জন্য ব্যস্ত হইল। জীবনমোহন কোথায় গিয়াছিলেন তাহা কেহ জানিত না। তিনি অর্থের আবশ্যক হইলে মধ্যে মধ্যে দু একখানি পত্র লিখিতেন মাত্র, তারপর আর কোনো ঠিকানা পাওয়া যাইতেন না। মাধুরী অনেক সন্ধান করিয়া তাহাকে পাইল না। প্রচুর অর্থ ব্যয় করিয়া প্রাণমোহন বঙ্গদেশের পণ্ডিত সমাজের নিকট হইতে বিধবা বিবাহের ব্যবস্থা আনাইয়াছিলেন। বিবাহের দিন স্থির হইয়া গেল। গৃহে উৎসব আরম্ভ হইল। বিবাহের দিন প্রভাতে যখন নহবত বাজিয়া উঠিল, তখন মাধুরী ঠাকুর ঘরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করিয়া দিল। সমস্ত দিনে কেহ আর তাহাকে বাহির করিতে পারিল না। সন্ধ্যার সমাগমে প্রাণমোহন যখন কন্যাদান করিতে প্রস্তুত হইলেন, কান্তি যখন বর বেশে সভায় উপস্থিত হইল, তখন মাধুরীকে আর কেহ খুঁজিয়া পাইল না।
ব্যাকুল হইয়া প্রাণমোহন স্বয়ং গ্রামের চতুর্দিকে অনুসন্ধান করিয়া বেড়াইতে লাগিলেন। আকস্মিক বিপদ আশঙ্কা করিয়া প্রমোদা সুন্দরী শোক শয্যা গ্রহণ করিলেন ও কন্যা সন্ধান করিতে ব্যস্ত হইলেন। কান্তি বরবেশ ত্যাগ করিয়া মাধুরীর সন্ধানে নির্গত হইল। ক্রমে বিপদ বুঝিয়া নিমন্ত্রিত ব্যক্তিগণ সরিয়া পড়িল। আলোকমালা নিবিয়া গেল। গ্রামের লোকের বাদ্যধ্বনির রজনী শেষ হইবার কিঞ্চিত পূর্বে প্রাণমোহন হতাশ হইয়া গৃহে ফিরিলেন। কিন্তু কান্তি আর চৌধুরী দিকের গৃহে ফিরিল না। শেষ রাত্রিতে জেলেরা খালে মাছ ধরিতে গিয়া একটা গুরুভার পদার্থ টানিয়া তুলিল। জাল উঠাইয়া সভয়ে দেখিল যে উহা একটি রমণীর মৃতদেহ। তাহারা যখন ঘাটে নৌকা লাগাইল তখন দেখিল কে যেন তাহাদের প্রতীক্ষায় বসিয়া আছে। ক্রমে ঘাটে লোক জমিয়া গেল। কোথায় হইতে কান্তে আসিয়া যখন মৃতাকে মাধুরী বলিয়া ডাকিল তখন লোকে জানিল প্রাণমোহন চৌধুরীর কন্যা মরিয়াছে। সকলে হাই হাই করিতে লাগিল। তখন সেই ঘাটে নিরুদ্বেগে বসিয়াছিল একজন কৃষ্ণবর্ণ খর্বকায় বৃদ্ধ ব্রাহ্মণ। সে যেন মাধুরীর মৃতদেহেরই অপেক্ষা করিতেছিল। ক্রমে প্রাণমোহন সংবাদ পাইলেন। তাহার মুখে শোকের কোনো চিহ্ন দেখা গেল না। মুখ যেন আরো গম্ভীর হইয়া উঠিল। প্রমোদা সুন্দরীর রোদনধ্বনি গগন বিদীর্ণ করিতে লাগিল। সেই সময়ে কোথা হইতে তীর বেগে একখানা পানসি আসিয়া ঘাটে লাগিল। একজন বৃদ্ধ তাড়াতাড়ি নৌকা হইতে নামিয়া আসিলেন। জনতা দেখিয়া সেই দিকে অগ্রসর হইলেন। গ্রামের লোকে সসম্ভ্রমে বৃদ্ধ জীবনমোহন চৌধুরীকে পথ ছাড়িয়া দিল। মৃতদেহ দেখিয়া বেদনাক্লিষ্ট কণ্ঠে বৃদ্ধ একবার শুধু ডাকিলেন, মাধু। তাহার পর নির্বাক হইয়া বসিয়া পড়িলেন। কেহ ভরসা করিয়া তাহাকে সান্ত্বনা দিতে অগ্রসর হইল না। তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ তাহার হাত ধরিয়া উঠাইয়া বলিল, বাবু, আমি সেই গণনার বিদায় লইতে আসিয়াছি। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কাঞ্চনমালা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প নিয়তি। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।